জুলাইয়ের আন্দোলন, তথাকথিত এই জুলাই মুভমেন্টের রুহানি স্টেক হোল্ডার বা রুহানি মালিকটা কে? এই প্রশ্নটা কেন করলাম? এই লুঙ্গি বাম, জামাতি বাম ফরহাদ মাজাহার, নাকি চিঙ্কু বাম প্যানিক ভট্ট? আচ্ছা, ওই কথা বলার আগে আর একটা প্রসঙ্গ আপনাদের সামনে নিয়ে আসি। দুষ্ট লেখারা বলতেছে যে প্যানিক ভট্ট নাকি এই শেখ হাসিনার আমলের নায়িকাদের মধ্যে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত বাঁধন আফার খুব প্রশংসা করেছে। সেখানে নাকি তাকে একেবারে মানে যার পর নাই প্রশংসা করেছে। তার প্রশংসায় একেবারে পঞ্চমুখ ছিলেন প্যানিক ভট্ট। প্যানিক ভট্ট যার প্রশংসা করছে, আর উপায় আছে নাকি? হ্যাঁ, প্যানিক ভট্টের প্রশংসা, প্যানিক ভট্টের সনদ, এতে একেবারে গাউস কুতুব দরবেশ আউলিয়ার সুপারিশপত্র। সেরকম, তাই না? অনেকটা এরকম যে কর্তাই কইছে সুধীর ভাই, আনন্দের সীমা নাই। সম্ভবত বন্ধুরা, বাংলাদেশের ঘরের ভেতরে যখন থেকে শেখ হাসিনা সরকার পড়ে গেছে, তার পরিবর্তে তৈরি হয়েছে নতুন অন্তর্বর্তী সরকার। আর এই অন্তর্বর্তী সরকার তৈরি হবার পরে থেকে সেই দেশের মানুষগুলো একদমই ভালো নেই। দিন দিন অত্যাচারিত এতটাই বেড়ে গেছে, যার ভিডিও ফুটেজ লাগাতার সামনে বেরিয়ে আসছে। আপনারা জানেন যে সেখানে প্রথম থেকে হিন্দুরা অসুরক্ষিত ছিল, কিন্তু এই শেখ হাসিনা সরকার পড়ে যাবার পরে এখন হিন্দুদের উপর অত্যাচার লাগাতার বেড়ে যাচ্ছে। ভারত বিরোধিতা প্রথম থেকেই ছিল, কিন্তু এখন আরো প্রচন্ড। আর এর মেন মাস্টার মাইন্ড বা যে সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি ভরে গেছে, সে নাম হচ্ছে পিনিক ভট্টাচার্য। আর এই পিনিকের এখন প্যানিক পর্যন্ত দেখতে পাওয়া যায় না, কেননা ইনাকে যে কোনো ক্ষমতায় দেয়নি। বর্তমান সময়ে সোশ্যাল সাইটে উনার একটি স্টেটমেন্ট ভীষণভাবে ভাইরাল হয়েছিল। তিনি নিজে স্বীকার করেছিলেন তিনি যে এত কিছু করলেন, তারপরেও কেন তার মূল্যায়ন করা হলো না, তাকে কেন একটা ছোটখাটো পদও দেওয়া হলো না। যেটা হোক বন্ধুরা, এর উপর শেখ ফরিদা তিনি নিজেই ডিটেলসে বিস্তারিত জানিয়ে দিয়েছেন। বর্তমান সময়ে পূর্ব পাকিস্তানে ঘরের ভেতরে তালিবানি রাজ বা তালিবানি শাসন চলছে। যেটা হোক, পুরো ভিডিও ক্লিপটি দেখে নিন শেখ ফরিদা, তাহলে আপনারা সবকিছু বুঝে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। কারণ প্যানিক ভট্ট এই রিফিউজিটা তার নাকি তাকে প্রশংসা করছে। সোজা কথা নাকি একজন ফ্রান্সের রিফিউজি, বাংলাদেশ থেকে যাওয়া রিফিউজি, তার নয় প্রশংসা করছে। বাবা রে বাবা, ওই যে কর্তাই কইছে সুধীর ভাই, আনন্দের আর সীমা নাই। তে বাদন আফার বোধ হয়, হ্যাঁ, দেশ থেকে যাবে এভাবে গেলে। ধন্যবাদ যারা আমার লাইভ দেখছেন, ধন্যবাদ আমার যারা ফেসবুকের ফলোয়ার এবং দর্শক, ধন্যবাদ যারা ভয়েস অফ এথিস্টের দর্শক, মুক্ত গল্প ধর্মের দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ। তো বাদন আফা তো এখন খুশির সুধীর ভাই হয়ে গেছে। বাদন আফার পাছা ফুলে আমাদের ময়মনসিংহে পাউরুটির মতো ফুলে গেছে আর কি এখন। তাই এখন খুশিতে একটু নাচতে থাকুক, ওই প্রসঙ্গ রাখলাম। আমি খবরটা পড়িনি, একজন বলল যে লুঙ্গি মাজাহার নাকি বলেছেন, লুঙ্গি মাজার চিনছেন তো আপনারা, লুঙ্গি বাম, জামাতি বাম, আসলে লুঙ্গি জামাতি বাম, তিনি বলেছেন যে তার বই পাঠ করে নাকি এই 24 সালের জুলাইয়ের আন্দোলনে ছাত্ররা অংশগ্রহণ করেছে। আবার অন্যদিকে তার আগে আমাদের প্যানিক ভট্ট সাহেব, গরুখোর ভট্ট, তিনি বলেছেন আমিরুল মুশরিকিন অব জামাতে ইসলাম, আমিরুল মুশরিকিন অব মগবাজারি মানে জামাতের অফিস মগবাজারে, তিনি বলেছেন, ওটা আমি নিজে শুনেছি, তিনি বলেছেন যে এই আন্দোলনের স্টেক হোল্ডার তিনি নিজে। মানে আমরা আমাদের ভাষায় যেটা এটা করি, এই আন্দোলনের রুহানি পিতা তিনি, রুহানি বাবা। আমরা জানি তার অনেক ভক্ত আছে বাংলাদেশে, অনেক চিঙ্কু বাম, টিঙ্কু বাম, ডিঙ্গু বাম, জালিয়াত বাম, জালিয়াত সেগুলার, অনেকেই তার ভক্ত। পাশাপাশি হেফাজতে পাকিস্তানিরা তার ভক্ত, বিএনপিরা তার ভক্ত, অনেকেই যারা আওয়ামী লীগ, ভারত,
তিনি বলেছেন যে আন্দোলনের স্টেক হোল্ডার তিনি নিজে। আমার মনে হয় লুঙ্গিবাম চিন্তা করলো যে প্যানিক ভট্টতে আন্দোলন নিয়ে চলে গেল তাহলে তো ইজ্জত শেষ। আমি চিঙ্কুবাম, ফরাদ মাজার, লুঙ্গিবাম পাবো না, এটা কি হয় না। তাই তিনি কি করলেন, তিনি ঘোষণা করলেন যে তার বই মানে লুঙ্গি মাজারের বই পড়ে ছাত্ররা জুলাই আন্দোলনে স্প্রেড করেছে। শোনেন, কিছুদিন প্রকাশনা সংস্থার সাথে ছিলাম। একটা বুদ্ধিজীবী কয়টা বই প্রচার হইলে আর কয়টা বই বিক্রি হইলে তার বুদ্ধিজীবী কয় আমি কিন্তু কিঞ্চিত জানি, ব্যবসা করতে যাই। লস হয়েছে আমার। রবীন ভাইয়ের সাথে থাকাতে আমার অনেক জ্ঞান বাড়ছে, পরিস্থিতি বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার অর্থনৈতিকভাবে লস হয়েছে। আমার প্রতি মাসে নিজে ভর্তুকিতে চলতে হইতো। কারণ রবীন ভাইয়ের ইনকামই কম ছিল। সবাই জানতো তার সরকারে টাকা দেয়, মানে শ্রাবণ প্রকাশনের কথা বলতেছি, তার সরকার টাকা দেয়, পাশে ফান্ড পায়। কিন্তু রবীন ভাই যে কত কষ্টে, কত পরিশ্রম, আমরা কম টাকায় তার ওখানে চাকরি করছি। আসলে চাকরি না, আমাদের তিনি ছোট ভাই মনে করতেন। আমাদের কখনো তার স্টাফ মনে করেন নাই, তার স্টাফ আলাদা ছিল। আমাকে, যুবরাজকে কখনোই তিনি স্টাফ মনে করেন নাই। আমাদের কিছু বেতন দিতেন, কিন্তু ওটাতে আমাদের হতো না। আমরা কেন থাকতাম? কারণ রবীন ভাই মুক্তিযুদ্ধের বই নিয়ে যেভাবে ঘুরতেন, ঠিক আছে, ওটা আলাদা কথা, ওটা থাক, ওটা অন্যদিন বলবো, এই ব্যাপারে আলাদা পর্ব হবে। যা বলছিলাম স্টেক হোল্ডার, তো তখন জানছি যে কত বড় প্লেয়ারের কয়টা বই বিক্রি হলে তারা বুদ্ধিজীবী বলে, আমরা ওইটা জানি। তাই ফরদার সাহেব, আমাদের আপনার শেয়ার না, বুদ্ধিজীবীতে কি করা লাগে। ঠিক আছে, বুদ্ধিজীবী হইতে কি করা লাগে আমরা জানি। এই দেশে বুদ্ধিজীবী হইতে আপনার পকেটে যদি 10 লাখ টাকা থাকে, গোটা 5-10 বই বের করেন, আপনি এমনি বুদ্ধিজীবী। এটা কোনো বিষয়ই না, বুদ্ধিজীবী হয় এই দেশে কোনো বিষয়ই না। ঠিক আছে, ওটাও রাখলাম। এবার আসি তাহলে ফরদ মাজারের বই কারা কারা পড়ে। আচ্ছা, আপনারা বুকে হাত দিয়ে বলেন যারা ফরদ মাজারের নাম শুনছেন, আমার কথা বাদ দেন, বুকে হাত দিয়ে বলেন তো জীবনে ফরদ মাজারের বইয়ের নাম জানেন কিনা আপনারা? এই যে ফরদ মাজার দাবি করলো, যুবকেরা তার বই পড়ে ইন্সপায়ার্ড হয়েছে। জিনা লুঙ্গি মাজার সাহেব, সাফা মারিয়ান না, আপনার বই পড়ে কেউ আন্দোলনে আসে নাই। হায়েস্ট আপনার সারা দেশে আপনার 200 চিঙ্কুবাম শীর্ষ আছে, আপনার সর্বোচ্চ। আমার আছে 500। আমি যে মতের পথে মিনিমাম আমার 500 আছে, আপনার আছে 200। বড় জোর আসেন, পরিস্থিতি স্বাভাবিক হোক, ওই সেমিনার আমিও ডাকবো, দেখবো আপনার সাথে আমার বেশি হয় কিনা। বরং আপনি তো বহু বছরের, বহু যুগের পুরনো মানুষ, তাই না? বহু সুবিধাপ্রাপ্ত মানুষ। আপনার পিছনে এখন মার্কিনিরাও আছে জানি, আপনার পিছনে মিডিয়া আছে জানি। দেখেন, আমরা যখন সেমিনার করবো আমার কতজন লোক আসে, আপনাকে সেটা দেখাবো। আমি দোয়া করি ততদিন আপনি বেঁচে থাকেন। যদি তখন আপনি জেলে থাকবেন, বেশি দোয়া করলে জেলেই থাকবেন, তবে আপনি খবর পাবেন, পত্রিকাটা পৌঁছে দেবো আপনার কাছে। আপনার কতজন হয়, আপনার ওই ভবঘুরে পাঠকের নাকি কি ভবের পাগলার হাট বসান আপনি, আমরাও হাট বসাবো। দেখেন কতজন লোক হয়, দেখাই দেবো আপনাকে। ওগুলো আমরা শিখছি, আমরাও জানি, আমরাও কিন্তু গুরু মারা শিষ্য, মাইন্ড ইট। যাই হোক, ফরদ মাজার বলছে তার বই পড়ে 24 তারিখের আন্দোলন, জুলাই আন্দোলন, মোটামুটি এই কথা স্বীকৃতির মাধ্যমে তিনি কিন্তু এই যত হত্যা খুন হয়েছে এগুলো দায়ভার নিয়ে নিয়েছেন, সেটা অন্য বিষয়। আমি আবার প্রশ্ন রিপিট করতেছি, আপনারা যারা এই আন্দোলনে যুক্ত হয়েছেন, শতকরা 0.1% তার বই পড়ছেন। 0-র পরে 1, মানে 99 না, 99-এর পরে 0 দিব, 0-র পরে 1। অতগুলো লোক ফরদ মাজারের বই নামই তো জানেন না আপনারা। ফরদ মাজারের নামই তো আপনারা জানেন না। আমি তো এখন অনেক পরিচিত। আমি 5 বছর আগে যে পরিস্থিতি ছিল আমার সারা দেশে, ফরদ মাজার তার নাই। সাফা মাল্লি হইলেও ও মিডিয়া কভারেজ দেওয়ার কারণে সে পেয়েছে। আমাদের মিডিয়া কভারেজ দিলে আমরাও অনেক কিছু। ইমরান সরকার আগে মেলা কিছু আছিল, শেখ হাসিনা পরে মনে হইতো সে সরকার। ইমরান সরকারের বহু লোক চিনছে মিডিয়াতে। ওই ফরদ মাজার 100 ফরদ মাজার চেয়ে বেশি জনপ্রিয় ছিল। ইমরান সরকার তার বেশি পরিস্থিতি আছে। ইমরান এই সরকারের কথা বলতেছে, ঠিক আছে? তাই ওইগুলো সাফা আমাকে সামনে মাইরেন না। আপনার বই কেউই পড়ে নাই। কে পড়ছে? আপনার একটা চামচা আছে সারাদিন আপনার, মানে পীরে, ওই যে পীরদের যেমন কিছু অন্ধ থাকে, পীর যারা পীর হয়, পীর দর্শ, তাদের কিছু অন্ধভক্ত থাকে। আপনার কয়টা অন্ধভক্ত আছে, তাছাড়া কে আছে?
পরে আমি আপনার জেনুইন ভক্ত ছিলাম, আপনার অন্ধভক্ত ছিলাম না। আপনার কিছু বই আমি পড়ছি, ঠিক আছে, আপনার লেখাগুলো আমি পড়ছি। আপনি একসময় আমার আদর্শ ছিলেন মিস্টার লুঙ্গি মাজাহার, কিন্তু পরে যখন জানলাম যে আপনার একটা ফ্রড, ঠিক আছে, আপনার ফ্রড মজাহার, তখন আপনার ওগুলো বাদ দিছি আমরা, আপনার পেছন ছেড়ে দিয়েছি। কারণ ওই পীরের যদি ভক্ত হবো তাহলে পীর বাংলাদেশে বড় বড় আছে, আপনার কাছে যাবো কেন? যাই হোক, আপনার বই পড়ে এই দেশ আন্দোলন হচ্ছে এখন বলি। এবং এই যে প্যানিক ভট্ট বলে না যে সে স্টেক হোল্ডার, কিছুটা ঠিক আছে, সে কিন্তু বলে নাই সে একাই সব। সে বলছে আমিও একজন স্টেক হোল্ডার, তার কথা ঠিক আছে, আমি তার সমালোচক, তীব্র কঠিন সমালোচক প্যানিক ভট্টের। প্যানিক ভট্ট বলছে আমিও একজন স্টেক হোল্ডার, বা সে বলছে আমি স্টেক হোল্ডার। ওকে, যদি সে এককভাবে চায় তাহলেও হবে না, তাহলে সে ভুয়া বলছে। যদি বলে আমি স্টেক হোল্ডারদের একজন, কিন্তু আসলে স্টেক হোল্ডার কারা জানেন? এই দেশে কমি মাদ্রাসার মৌলবীরা। এই দেশে যত মৌলবী আছে ওয়াজ করে বেড়ায়, সে লামা জাহাবি হোক, সুন্নি হোক, জামাতি হোক, হেফাজতি হোক, কৌমি হোক, যে কোনো টাইপ অফ এনি টাইপ অফ মৌলবী, সুফি হোক, মানে যত রকম ফেরকা আছে মৌলবী হোক, এই মৌলবীর হচ্ছে আন্দোলনের স্টেক হোল্ডার, আপনি না। এই 24শে আন্দোলনের যে যদি বলেন সফল হয়েছে, এটা মৌলবীদের ওয়াজের কারণে এই দেশের মানুষ মূর্খ সাচ্ছে, মূর্খকে আরো মূর্খ বানানো হয়েছে, সেই ফায়দাটা হেফাজত পাকিস্তানিরা নিয়ে নিছে। আপনি ফরদ মাজারে বই পড়ে তারা কোনোদিন এই আন্দোলনে আসেন, আপনার নামই জানেন না তারা, আপনার পোস্টও পড়ে না তারা, আপনার বই তারা পড়ে না। কারণ আপনার পিছনে যখন মূর্তি দেখে, ওই যে আপনি আল্লাহ বলছেন না, দেখেন আপনার কিভাবে খেপছে আপনার মুরিদেরা, পাল্লা আপনার চিল্লাই লেখায় ফেলে। এর আগে একবার আল্লাহ নিয়ে আল্লাহ আল্লাহ রে আপনি আল্লাহ কইছেন, এর জন্য আপনার কত সমালোচনা আপনার সিরে ফেরে ফেলছে আপনার মুরিদের। হাই আমরা না, আমরা আপনার ওইগুলো নিয়ে বলি নেই, আমরা ওইটার সাথে আপনার একমত। আপনি যে ভাস্কর্য পিছনে রাখেন, নিজে মূর্তি রাখেন, কিন্তু আরেকজন উস্কে দেন মানুষকে মূর্তি ভাঙেন, ওটা আপনার বদমাইশি। মূর্তি দেখবেন আপনি যখন ফরদ মাজার লুঙ্গি মাজার বক্তব্য দেয়, পিছনে থাকে হলো বিভিন্ন ধরনের মূর্তি, ঠিক আছে, এগুলো খুব ভালো চমৎকার, কিন্তু এটা তার একটা মানুষকে বোঝানো, বিদেশকে বোঝানো, তারপরে সংস্কৃতিবান মানুষকে বোঝানো, যেটা চুতিয়া বানানো। যেমন যে কিছু শিক্ষিত লোক তার বক্তা কেন হয়, ওগুলো চুতিয়া বানায়, ওগুলো দেয় চুতিয়া মানে বোকা, খারাপ না। চুতিয়া কা কই কমিন হে গালিব এক ঢুন্ডু তো হাজার মিলেখা, বাংলাদেশের জন্য প্রযোজ্য। আবারও বলি, এই স্টেক হোল্ডার হতে পারে কিছুটা প্যানিক ভট্ট, আপনি ফরদ মাজারের স্টেক হোল্ডার না। আপনার বই পড়ে কেউ আপনার রুহানি হয় নাই। কি হয়েছে, আপনি উস্কে দিয়েছেন আপনার কয়েকটা চিঙ্গবম, ঢাকায় যেগুলো ফাল পারে, কয়টা আছে ঢাকা ইউনিভার্সিটি, কয়টা রাজশাহী ইউনিভার্সিটির, কয়টা আছে চিটাগাং ইউনিভার্সিটি নাই, রাজশাহী আর ঢাকা ইউনিভার্সিটির কয়টা চিঙ্গবম শিষ্য আছে আপনার, এগুলো আপনার পিছিয়ে লাফালাফি করে। রাষ্ট্রচিন্তা নামে একটা ভণ্ড একটা সংগঠন আছে, এগুলো কিছু লোক, আর কিছু এরকম আছে ওই ববের পাগলের হাট বসান আপনি 20-50টা লোক, সারা বাংলাদেশে আপনার 200 লোক আছে, তার সবাই আপনার বই পড়ে নাই, ঠিক আছে। আমি বরং আপনার বই যেগুলো পড়ছি তারা তো ওগুলো পড়ে নাই। যাই হোক, অন্য বিষয়, পণ্ডিতের দেখানো কিছুই না, আমি তো বড় পণ্ডিত না, ওটা দাবিও করি না। কম বই পড়ে আমার সে জ্ঞানী হইতে পারে, আর বেশি বই পড়েও আমার সে কম বুঝতে পারে, এটা অন্য বিষয়। অবশ্যই তারা মেধাবী ছাত্র, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কোনো সন্দেহ নাই তারা আমার সে মেধাবী, নইলে আমি তো চান্স পাইনি, তাই না? ওটা আলাদা বিষয়, জ্ঞান আলাদা জিনিস, দুইখান কথা আছে সেখানে। তারা আমার সে মেধাবী হইতেই পারে, জ্ঞান, জীবনের অভিজ্ঞতা, তিক্ততা, রাজনৈতিক অভিজ্ঞতা, কই কিছু সে কম নেই। ঠিক আছে, এখন ফেলে দিতে পারবেন না, সে যেই হন না কেন। যাই হোক, আবারও বলি, এই দেশের এই জুলাইয়ের আন্দোলনের, তথাকথিত আন্দোলনের এই মার্কিনীরা, মনে আছে আপনাদের, বলছিল সৌদি আরবের প্রিন্স যে আমেরিকার অনুরোধে তারা পাকিস্তানে মাদ্রাসা বানাইছিল, আফগানিস্তানে মাদ্রাসা বানাইছিল, এবং বিলিয়ন বিলিয়ন ডলার তারা খরচ করেছিল। কে বলেছিল? প্রিন্স সৌদি আরবের। তারা এখন ক্ষমতা, কার অনুরোধে? আমেরিকার অনুরোধে। বাংলাদেশও তাই, বাংলাদেশে তো মসজিদ মাদ্রাসা বানায়, এগুলো দেখবেন যে অধিকাংশই ওই যে ওইটাই, আমেরিকা ভায়া সৌদি আরব ভায়া পাকিস্তান বাংলাদেশে এসে যায়, এবং সেটা রাতারাতি হয়ে যায়। এবং এই যে ওয়াজ, অর্ধেক ওয়াজের সাদা তো আওয়ামী লীগের দিছে, এখন বুঝতেছে কেমন লাগে। আওয়ামী লীগের 12টাদের পাশার ভিতরে 12 50 দিয়ে দিছে, যাই করে অন্য বিষয়। তো এই মৌলবীদের আন্দোলনের, মৌলবীদের ওয়াজের কারণে এই দেশের মানুষ মূর্খ থেকে অজ্ঞ থেকে মূর্খতর অজ্ঞতর হয়ে গেছে, ঠিক আছে। জানি না শব্দটা শুদ্ধ হইল কিনা, অজ্ঞতর।
বুঝছেন? মূর্খ লয়া মানে মূর্খর চেয়ে তো মূর্খের অধ হয়ে গেছে, অজ্ঞের অধ হয়ে গেছে এই ওয়াজ শুনে শুনে। শিক্ষিত ছেলেগুলোর তারা মূর্খ বানাইতে সক্ষম হয়েছে। এই জন্য এই দেশের মানুষ বিশ্বাস করে রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ, নজরুলের নোবেল প্রাইজ রবীন্দ্রনাথ চুরি করে নিয়ে গেছে বাগনিরে বিয়ে করায়। কেন পারছে? এই ওয়াজ কালচারের কারণে। দেশে তার কোনো কালচার নাই, ওয়াজ কালচার। ওয়াজ কালচার ধ্বংস করে দিছে। এই ওয়াজিন যারা, তারা হচ্ছে এই আন্দোলনের স্টেক হোল্ডার প্রকৃত। কারণ তাদের মূর্খ বানিয়ে রাখছিল, আর সেটা হেফাজতে পাকিস্তান এবং মার্কিন সাম্রাজ্যবাদ সুন্দর করে ব্যবহার করেছে। সেই ব্যবহারের সুফল হিসেবে বা কুফল হিসেবে শেখ হাসিনাকে উৎখাত হয়ে দেশ ছাড়তে হয়েছে। এই মৌলবীরা হচ্ছে এই আন্দোলনের স্টেক হোল্ডার অরিজিনাল। কারণ তারা ওয়াজ করে দীর্ঘ 25 বছর 30 বছর ওয়াজ করে 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 মগজগুলোকে স্বাধীনতা বিরোধী বানিয়ে ফেলছে। এই যে বাংলাদেশের 300 লোক মারা গেল, বুক ফাটে যেতেছে বর্তমান প্রজন্মের। 30 লাখ লোক মারা গেছে, কারো বুক ফাটে না। তারা বলে কি শাহরিয়ার কবির 71 সালে কি করছে, হুমায়ুন আজাদ 71 সালে কি করছে, জাফর ইকবাল 71 সালে কি করছে, তাদের ভূমিকা কি বলে না। গোলাম আজমের ভূমিকা কি বলে না। 71 সালে সাইদির ভূমিকা কি বলে না। 71 সালে কামারুজ্জামানের ভূমিকা কি বলে না। 71 সালে নিজামীর ভূমিকা কি, এটা কিন্তু বলে না। এরা যাতে মাথা তালে ঠিক। আমার বাবা 71 সালে কি করছে, তার বাবা কি করছে এটা বলবে না, কারণ ধরা পড়বে রাজাকার ছিল। তো এইখানে ওয়াজিনটা সফল হয়েছে। তারা 25 বছর ওয়াজ করে 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 খোদা আওয়ামী লীগের ভিতরে ঢুকে, বিএনপির ভিতরে ঢুকে ঘুণের মতো ধরে সেটাকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়েছে। সেই জন্য আজকে আওয়ামী লীগকে উচ্ছেদ হতে হয়েছে। হাজার হাজার কোটি টাকা লোপাট করার পরেও, বা হাজার হাজার কোটি টাকার মালিক থাকার পরেও, কোটি কোটি কর্মী থাকার পরেও এই ধর্মান্ধ গোষ্ঠীকে দিয়ে হেফাজতে পাকিস্তানি গ্রুপ, হেফাজতে পাকিস্তান মানে একটি দল না, যারা পাকিস্তানের পক্ষে, এরা আমেরিকার মদতে শেখ হাসিনাকে উচ্ছেদ করে দিছে। এরাই হচ্ছে স্টেক হোল্ডার। তাই ফরহাদ মাজারের বই পড়ে আন্দোলনে কেউ যায় নাই। ওই 25টা 30টা ছেলে, 50টা বা 100টা ছেলে ওই শাহবাগ আর ঢাকা ইউনিভার্সিটি দৌড়াদৌড়ি করছে এই পর্যন্তই। কিন্তু এরাই কয়দিন পরে বলবো আমরা তো এটা ছিলাম না। কিছুদিন পরে বলবো, অলরেডি বলা শুরু করছে। যাই মেসেজ ক্লিয়ার। যেহেতু আমিরুল মুশরিকিন প্যানিক ভট্টের ওয়াজ মানে তার বক্তব্য ইউটিউবের, তার বয়ান মসজিদে বাজাইতো, মসজিদে শোনাইতো, সেই প্যানিক ভট্ট দাবিদার স্টেক হোল্ডার এই আন্দোলনের, তথাকথিত আন্দোলনের। আর এক ফরহাদ মাজারের কোনো অবদান নাই। এনে কি আছে? বদমাইশ। তার কি অবদান আছে? আর শহীদুল আর আনু মোহাম্মদ স্যার, শহীদুল ফটোগ্রাফার, আর হইলো এই ফরহাদ মাজার। কি কাজটা করছে? বাংলাদেশের যারা কমিউনিস্ট রাজনীতি করে এদেরকে ধ্বংস করে দিছে, এদেরকে কমিউনিজমের চেতনা থেকে উল্টে নিয়ে দিছে, এদের ঠিক কমিউনিজমের বিপরীতে ব্যবহার করছে। এই জায়গায় সে সফল হয়েছে। সেই জন্য ছাত্র ইউনিয়নের একটা অংশ তার ভাষায় কথা বলে, তার ভাষায়, তার মতো করে কথা বলে। তারা সমাজতান্ত্রিক, তারা সিপিবির ভাষায় কথা বলে না, তারা কমিউনিস্টদের ভাষায় কথা বলে না, তারা মার্কসের ভাষায় কথা বলে না, এঙ্গেলসের ভাষায় কথা বলে না, তারা ফরহাদ মাজারের ভাষায় কথা বলে, তারা আনু মোহাম্মদ স্যারের ভাষায় কথা বলে, তারা ফটো সাংবাদিক শহীদুলের কথা বলে, তারা রেহনা ম্যাডামের কথা বলে, তারা মার্কস এবং এঙ্গেলসের ভাষায় কথা বলে নাই। আমি দায়িত্ব নিয়ে কথা বলতেছি। দীর্ঘদিনের স্টাডি আছে আপনাদের উপর আমার। তাই আমার সামনে সাফা মারিয়েন না। সাফা যত মারবেন তত আপনারা ন্যাংটা হবেন। বাংলাদেশের কমিউনিস্টেরা আমার এনে যদি সাফা মারেন ন্যাংটা হয়ে যাবেন, কিন্তু ন্যাংটা হয়ে যাবেন। যারা জালিয়াত বাম, সবাই না, যারা জালিয়াত বাম, সিংহ বাম, ন্যাংটা হয়ে যাবেন। আমার সাথে ঘাওরামি করেন না, ওই বাইরে গালাগালি করেন, জানি আমি আওয়ামী লীগের দালাল, হ্যান ত্যান এগুলো বলে। শেখ ফরিদ নাকি আওয়ামী লীগের দালাল। যাই হোক, খুব মজা লাগে এই কথাটা শুনে আর কি, খুব মজা হয়। যাই হোক, যা বলছিলাম, ফরহাদ মাজারের বই পড়ে এই আন্দোলনে কেউ আসে নাই, তার বইয়ের নামই কেউ জানে না, তার বই কেউ পড়েই না। কমিরা তারে খারাপ ভাষা বলো না, কমিরা তারে পুছেও না, ঠিক আছে? তার ধারে কাছে কেউ যাবে না। কারণ এই ধর্মান্তর আবার একটা বিষয় আছে, যারা কমি মাদ্রাসা পড়ে আবার কোনো প্রতারণার মধ্যে স্ট্রেট হইতে হবে, আপনাকে স্ট্রেট মৌলবাদী হইতে হবে। ওই ফরহাদ মাজারের মতো কথা বলবেন, তারা আমরা পাত্তা দিব না, দিতে পারে না, তাইবেও না। হ্যাঁ, সাময়িক সুবিধা নিছে, আপনার আন্দোলনে তাদের কিছু লোক যুক্ত হয়েছে, সিংহবামেরা, ঠিক আছে? আরে অবশ্যই এই আন্দোলনে আপনার অবদান আছে, নইলে কি আর আপনার বউরে। তবে আপনার বউ কিন্তু সিংহবামের কোটায় পায় নাই, এটা পাইছে আমেরিকার দালাল কোটায়। আপনার বউ না, আসলে আপনার গার্লফ্রেন্ড ফরিদা আক্তার, যে এই এনুস, মার্কিন দালাল এনুসের যে অপদেষ্টা হয়েছে, এটা এনুস কোটায় পাইছে, এনুস পাইছে মার্কিন কোটায়।
ঠিক আছে, এটা আমরা জানি। যাই হোক, আবারও ক্লিয়ার করে দেই, হুজুরদের ওয়াজের বরকতে এই আন্দোলন সফল হয়েছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আজকের জন্যে আপনাদের শুভরাত্রি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ভিডিওর দর্শক এবং ভয়েস